আসসালামু আলাইকুম। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রম আমার ঘরে আমার স্কুলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শারমিন, সহকারী শিক্ষক, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করতে তোমাদের কাছে চলে এসেছি। গত ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় কৃষিজ উৎপাদন নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি আমাদের সেই ক্লাসটি বুঝতে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অন্যতম একটি ইম্পর্ট্যান্ট অধ্যায়, যেটা থেকে তোমাদের বোর্ড পরীক্ষা এবং আমাদের স্কুল ভিত্তিক যে পরীক্ষাগুলো আছে সেখানে কি হয়, প্রশ্ন এখান থেকে অবশ্যই হবে, তাই না? এরকম একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় বনায়ন। এই অধ্যায়ের প্রথমেই আমাদের যেটা জানতে হবে বন কি এবং বনায়ন কি। বন হচ্ছে গাছপালা দ্বারা আচ্ছাদিত যে কোনো স্থানই হচ্ছে বন, তাই না? দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে স্ক্রিনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটি কিসের? একটি বনের, তাই না? আর বনায়ন, বনায়ন হচ্ছে মানুষ কি করে, নিজের প্রয়োজনে সকলে মিলে বা মানুষ নিজের প্রয়োজনে যখন কি করে, পরিকল্পনা করে কোনো জায়গায়, কোনো একটা বন অঞ্চলে বা কোনো একটা স্থানে কি করে, গাছপালা লাগায় এবং সেখানে একটি কৃত্রিম কি করে, বন তৈরি করে, তখন তাকে আমরা বলবো বনায়ন। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে প্রথমেই বনায়নের সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া আছে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছপালা লাগানো, এর পরিচর্যা ও সংরক্ষণ করাকে আমরা বলবো বনায়ন। ঠিক আছে? এই বন কেন ইম্পর্টেন্ট? আমরা জানি কোনো একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সে দেশে 25% বন থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে কিন্তু এত বন নেই। আমাদের দেশে এই বনের পরিমাণ 17%। দেখো এখানে তোমাদের দেওয়া আছে এই বনের পরিমাণ কত ভাগ? 17%। এবং ইউনেস্কোর মতে এর পরিমাণ আরও কম, 10%, মাত্র 10%। আর এগুলো কিন্তু তোমাদের অবজেক্টিভে আসে, তাই আমরা এগুলো জেনে নিব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম পরিচ্ছেদে দেখতে পাচ্ছি যে আমাদের দেশের বনভূমিকে আমরা মোট 5টি ভাগে ভাগ করতে পারি। 1 পাহাড়ি বন, 2 সমতল ভূমির বন, 3 ম্যানগ্রোভ বন, 4 সামাজিক বন এবং কৃষি বন। এখন আমরা এই বনগুলো সম্পর্কে জানব। প্রথমেই আমরা চলে যাচ্ছি পাহাড়ি বন। সাধারণত বাংলাদেশের পাহাড়ি অঞ্চল, তোমরা দেখো এখানে একটি মানচিত্রের মাধ্যমে তোমাদের বইয়ে দেখানো হয়েছে যে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলো, অর্থাৎ বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি জেলাগুলোতে এই বন অবস্থিত। আর মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে কিন্তু এই পাহাড়ি বনের পরিমাণই সবচেয়ে বেশি। দেখো এখানে দেওয়া আছে মোট বনভূমির প্রায় 13.16 লক্ষ হেক্টরই হচ্ছে এই পাহাড়ি বন। তোমাদের এই পাহাড়ি বনের জানতে হবে যে এই পাহাড়ি বনগুলো কোন কোন অঞ্চলে আছে, যেমন কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজারে এই বনগুলো অবস্থিত। তাহলে এই বনের প্রধান গাছগুলো কি? এটা কিন্তু অবজেক্টিভে আসে, যেমন গর্জন, রাজকড়ই, চাপালিশ, তেলশুল, করই, গামার, চম্পা, জারুল, এই গাছগুলো হচ্ছে পাহাড়ি বনের প্রধান বৃক্ষ। এবং এটাও খুবই ইম্পর্টেন্ট যে পাহাড়ি বনের অন্য গাছের পাশাপাশি যেটা খুব বেশি পাওয়া যায় সেটা হচ্ছে বাঁশ, এবং বিভিন্ন প্রকারের বাঁশ এই পাহাড়ি বনভূমিতে আমরা কি জন্মাতে দেখি। এবং পাহাড়ি বনে আমরা বিভিন্ন ধরনের পোকামাকড় এবং পশু পাখি দেখতে পাই, যেমন শেয়াল, নেকড়ে, কাঠ বা বিড়াল ইত্যাদি। ঠিক আছে, এই টপিকটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে পাহাড়ি বন কি, বাংলাদেশের পাহাড়ি বনগুলো কোথায় অবস্থিত, পাহাড়ি বনের বর্ণনা দাও, এভাবে তোমাদের প্রশ্নটা হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো স্ক্রিনে একটি পাহাড়ি বনের ছবি দেখতে পাচ্ছি। এখানে কি দেখো, পাহাড়ের মধ্যে কি বিভিন্নভাবে গাছ লাগানো হয়েছে বা পাহাড়ি বন। সাধারণত কিন্তু পাহাড়ি বনটা তুমি গাছ লাগাই না, তাই না? তাই এটা হচ্ছে প্রাকৃতিক বন। আবারও বলছি, পাহাড়ি বন কি বন? প্রাকৃতিক বন। এবার আমরা চলে আসছি সমতল ভূমির বন।
সাধারণত বাংলাদেশের সমতল জেলাগুলো যেমন ঢাকা, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, রাজশাহী এবং কুমিল্লা অঞ্চলে আমরা সাধারণত এ ধরনের বন দেখতে পারি। আর এই বনকে আমরা অন্য একটি নামে জানি, সেটা হচ্ছে শাল এবং গজারি বন। কেননা এটাও একটি প্রাকৃতিক বন এবং এই বনের প্রধান বৃক্ষ হচ্ছে শাল গজারি। ঠিক আছে, তাছাড়াও রেইন ট্রি, জারুল, করই এই ধরনের গাছগুলো এই বনে দেখা যায়। এ বনের পরিমাণ অত্যন্ত কম, মাত্র 1.23 লক্ষ হেক্টর। আর যেহেতু আমরা মানুষরাই সমতল ভূমিতেই বসবাস করি, তাই এ বনের পরিমাণ এতটাই কমে গেছে। কেননা আমরা আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে এই গাছগুলোকে কী করছি, কেটে ফেলছি, তাই না? তাই এ বনের প্রাণী বৈচিত্র্য কিন্তু তুলনামূলকভাবে কম। দেখো এখানে বানর, শেয়াল, সাপ, ঘুঘু, দোয়েল, শালিক ইত্যাদি পাখি বা ছোট ছোট প্রাণী দেখতে পাওয়া যায়। এবার আমরা চলে যাব আরেকটা ইম্পর্ট্যান্ট বন, যেটাকে বলা হয় বাংলাদেশের কি প্রাকৃতিক সৌন্দর্যের আধার, ম্যানগ্রোভ বন বা সুন্দরবন। ম্যানগ্রোভ বন বাংলাদেশকে কি করছে, আইলা, সিডার, তারপর বিভিন্ন ধরনের এরকম প্রাকৃতিক ঝড়গুলো থেকে, আফফান কিছুদিন আগে হয়ে গেল, এই ঝড়গুলো থেকে আমরা বারবারই শুনছি যে এই ম্যানগ্রোভ বনই কিন্তু বাংলাদেশকে কি করছে, মায়ের মতো আগলে রাখছে, রক্ষা করছে, তাই না? তাই আমাদের এই বনটা সম্পর্কে জানতে হবে। ম্যানগ্রোভ বন সাধারণত বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। কোথায় অবস্থিত? দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। প্রত্যহ সামুদ্রিক জোয়ারের পানিতে এ বন প্লাবিত হয় বলে একে বলা হয় কি, লোনা পানির বন। এ বনের একটি বৈশিষ্ট্য হচ্ছে এ বনের উদ্ভিদের কি থাকে, প্রস্বেদনের জন্য বা শ্বাস প্রশ্বাস শ্বসনের জন্য কি থাকবে, একটি বিশেষ ধরনের মূল থাকবে, সেটাকে আমরা বলি শ্বাসমূল। এই মূলের মাধ্যমে কি করে, উদ্ভিদ বায়ু থেকে সরাসরি অক্সিজেনটা গ্রহণ করতে পারে। আর এই বনের প্রধান একটি প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? তাছাড়াও এ বনে কি হয়, আমরা মধু, মোম ইত্যাদি পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমরা সমতল ভূমির বন দেখতে পাচ্ছি, যেটা সমতল অঞ্চলে গঠিত, এবং ম্যানগ্রোভ বন। আমি তোমাদের শ্বাসমূলের কথা বলেছিলাম, চিত্রে দেখো এই উদ্ভিদগুলোর কি হয়েছে, মূলগুলো মাটির নিচে না যেয়ে কি করছে, উপরের দিকে উঠে আসছে। যেহেতু জোয়ারের পানি দ্বারা এই অঞ্চল প্লাবিত হয়, তাই এই মূলের সাহায্যে উদ্ভিদ কি করছে, তার প্রয়োজনীয় অক্সিজেন বায়ু থেকে নিতে পারে। এই মূলকে বলা হয় শ্বাসমূল। বাংলাদেশের 3টি জায়গায় এই ম্যানগ্রোভ বন আছে। সেটা প্রথমটা হচ্ছে চকরিয়ার সুন্দরবন, টেকনাফ উপকূল এবং বৃহত্তর খুলনার সুন্দরবন। আর এখানে দেখো এই বনের মোট আয়তন দেওয়া আছে 6000 বর্গ কিলোমিটার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, অবশ্যই নোট করবে, 6000 বর্গ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব সামাজিক বন। সামাজিক বন এবং কৃষি বন এই দুটাই কিন্তু কি মনুষ্য সৃষ্টি বন, যেটা প্রাকৃতিক নয়। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ যে বনগুলো কি করে, মানুষ তার প্রয়োজনে বিভিন্ন সামাজিক জায়গায় বা নিজস্ব জমিতে উৎপাদন করে থাকে বা তৈরি করে থাকে, সেই বনটাকে আমরা বলবো কি মনুষ্য সৃষ্ট বন, তাই না? তার মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক বন। সামাজিক বন বিভিন্ন সামাজিক প্লেস, যেমন ধরো রেলওয়ে স্টেশন, মসজিদের পাশ, রাস্তার দুই পাশ, হ্যাঁ, এসব বিভিন্ন সকলের যে জায়গা, জনসাধারণের জায়গা, সরকারিভাবে বা এলাকার জনগণ সকলে মিলেও এই বনায়নগুলো তৈরি করতে পারে। এবার দেখো আমরা চলে যাচ্ছি কৃষি বন। কৃষি বন কি, কৃষক তার পরিবারের সদস্যরা, মানে যা কৃষক তার নিজের জমিতে যে বনগুলো উৎপাদন করে তাকে আমরা বলি কৃষি বন। এখানে প্রকার দেওয়া আছে 4 প্রকার। এটা খুবই ইম্পর্টেন্ট, 2 নম্বরের কোশ্চেনের জন্য অনুধাবন হিসেবে এটা আসে। যেমন ধরো এখানে দেওয়া আছে প্রথমে হচ্ছে ফসল বন, তৃণবন, কৃষি তৃণবন এবং কৃষি বন মৎস্য খামার। অর্থাৎ একসাথে কৃষক বনায়নও করছে, মাছ পালনও করছে এবং পারিবারিক খামারও তৈরি করছে। ফসল বন, যেখানে শুধু ফসল এবং বড় বড় বৃক্ষের সমন্বয়ে বনটা তৈরি হয়েছে। তৃণবন, ঘাস, আমরা সাধারণত আমাদের পশু পাখির জন্য যে ঘাস উৎপাদন করি তার পাশাপাশি আমি বনায়ন করতে পারি। কৃষি তৃণবন মানে কৃষি ফসল উৎপাদন হবে, তার পাশাপাশি আমরা জমিতে চাষাবাদও মানে কি করতে পারি, বনায়ন করতে পারি। এখানে আমরা কৃষি বনের প্রয়োজনীয়তাগুলো সুন্দরভাবে দেওয়া আছে, এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, খাদ্যের চাহিদা পূরণ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা হয়, ফসলি জমির বহুবিধ ব্যবহারে ঝুঁকি কমে যায়, উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার হয়। এই পয়েন্টগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। এবার আমরা চলে যাব একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বন সংরক্ষণ বিধি।
আমাদের এই উপমহাদেশে 1927 সালে প্রথমে এই বন আইন প্রণীত হয়, যা বন আইন 1927 নামে পরিচিত। এটা তোমাদের ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। আবারও বলছি, বন আইন 1927। পরবর্তীতে যখন বাংলাদেশ হয়, বাংলাদেশ সরকার 1990 সালে এই আইনের বিভিন্ন সংশোধনী আনয়ন করে। তাহলে প্রথম সংশোধনীটা কবে হয়? 1990 সালে। পরবর্তীতে এটা কি বন আইন সংশোধনী 1990 নামে পরিচিত। পরবর্তীতে 1996 সালে এটা চূড়ান্তভাবে সংশোধনী হয় এবং এর মাধ্যমে আমরা কি বন আইন প্রণীত করি। বিভিন্ন কার্যাবলী যা করলে তোমার শাস্তি হতে পারে, এখানে সে কী করলে তোমার শাস্তি হতে পারে তাই এখানে দেওয়া আছে। কিন্তু এর চাইতেও বেশি যেটা ইম্পর্টেন্ট তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে বন আইন লঙ্ঘনের শাস্তির বিধান। এই শাস্তিটা তোমাদের 2 নাম্বার অর্থাৎ অনুধাবন হিসেবে আছে। তোমরা দেখো এখানে দেওয়া আছে যে ন্যূনতম শাস্তি হচ্ছে 6 মাসের জেল ও 5,000 টাকা জরিমানা। এটা তোমরা পয়েন্ট করে লিখতে পারো যে ন্যূনতম শাস্তি এবং কি সর্বোচ্চ শাস্তি, এভাবে করে 2টা পয়েন্ট করে লিখে দিবে যে ন্যূনতম কি 6 মাসের জেল, 5,000 টাকা জরিমানা এবং সর্বোচ্চ শাস্তি হতে পারে 5 বছরের জেল সহ 50,000 টাকা জরিমানা। ঠিক আছে, আর এই শাস্তিটা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে হয়ে থাকে। এবার বন্যপ্রাণী সংরক্ষণ আইনটা আমাদের দেশে প্রণীত হয় 1973 সালে। কত সালে? 1973 সালে, তাই না? এই বন্যপ্রাণী আইন সংরক্ষণ বিধিটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ কী করে আমাদের মতো মানুষরা কী করছে, বনের বিভিন্ন প্রাণীদেরকে হত্যা করছে চামড়ার জন্য, দাঁতের জন্য, অথবা বিভিন্ন পাখিদের ধরে খেয়ে ফেলছে, তাই না? অতিথি পাখি যারা বিভিন্ন দেশ থেকে, সাইবেরিয়া থেকে বা বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে আমাদের দেশে আসছে, সেই প্রাণীগুলোকে আমরা হত্যা করছি, মেরে ফেলছি, তাই না? তাই এই শাস্তির ব্যবস্থাটা করা হয়েছে। এখানেও তোমরা 2টা পয়েন্ট করবে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ শাস্তি। দেখো এখানে প্রথমে আমাদের সর্বনিম্ন শাস্তি যেটা বলা হয়েছে 6 মাসের জেল সহ 500 টাকা জরিমানা এবং সর্বোচ্চ 2 বছর জেল এবং 2,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ঠিক আছে, এখানেও কিন্তু এই টপিক 2টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে বন আইন লঙ্ঘনের শাস্তির বিধান, বন্যপ্রাণী আইন লঙ্ঘনের শাস্তির বিধান। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বন নার্সারি। নার্সারিকে এক কথা আমরা বলতে পারি চারা উৎপাদন কেন্দ্র, তাই না? যেটাকে বলা হয় গাছের আলয় বা চারালয়, অর্থাৎ যেখানে বীজ থেকে চারা উৎপাদন করে সেটাকে কি করা হয়, মার্কেটিং করা হয়, তাই না? বিভিন্ন জায়গায় কি হয়, এটাকে পাঠানো হয় বা বেচা কেনার ব্যবস্থা আছে। তাই আমরা নার্সারির সংখ্যাটা বলতে পারি, নার্সারি হলো বীজ থেকে চারা উৎপাদনের স্থান যেখান থেকে এটা বিপণনের ব্যবস্থাও করা যেতে পারে, তাই না? এবার দেখো এই নার্সারি কেন প্রয়োজন। তুমি আমি তো ইচ্ছা করলেই একটা চারা উৎপাদন করতে পারবো না বা পাবো না, তাই নার্সারি থেকে আমরা কি করব, এই উদ্ভিদগুলো সংরক্ষণ বা সংগ্রহ করা অত্যন্ত সহজ হয়। যেমন সময় মতো উন্নত মানের সুস্থ সবল চারা পাওয়া যাবে, বিভিন্ন বয়সের চারা পাওয়া যাবে, চারা একসাথে পরিচর্যা করতে সুবিধা হবে, কম পরিশ্রম এবং কম খরচে উৎপাদন করা যায়, স্বল্প সময় এবং ব্যয়ে কি আমরা চারা এখান থেকে পেতে পারি। এবার আমরা নার্সারির ধরন। নার্সারি বিভিন্ন ধরনের হয়ে থাকে, এক মাধ্যম ভিত্তিক, স্থায়িত্ব ভিত্তিক, অর্থনৈতিক ভিত্তিক এবং ব্যবহার ভিত্তিক। দেখো চিত্রে একটা নার্সারি দেখানো হয়েছে যেখানে বিভিন্ন ধরনের চারা একই সাথে উৎপাদিত হয়েছে এবং বিভিন্ন বয়সের, বিভিন্ন সাইজের, বিভিন্ন পলিব্যাগে। এবার আমরা মাধ্যম ভিত্তিক নার্সারি সাধারণত 2 প্রকার, এটা তোমাদের আসে ইম্পর্টেন্ট। মাধ্যম ভিত্তিক নার্সারি 2 প্রকার, পলিব্যাগ নার্সারি এবং বেড নার্সারি। পলিব্যাগ হচ্ছে যখন আমরা পলিব্যাগে করে চারাগুলো উৎপাদন, আর বেড হচ্ছে আমরা বীজতলা, ওই যে আমরা 3 মিটার ইন্টু 1 মিটার উদ্যান বীজতলা তৈরি করার মাধ্যমে যদি আমরা নার্সারি তৈরি করি, সেটা হচ্ছে আমাদের বেড নার্সারি। স্থায়িত্বের ভিত্তিতে আবার নার্সারি 2 প্রকার, স্থায়ী নার্সারি এবং অস্থায়ী নার্সারি। স্থায়ী নার্সারি হচ্ছে সেই নার্সারি যেখানে বছরের পর বছর একই জায়গায় কি হয়, নার্সারিতে চারা উৎপাদন এবং বিপণনের ব্যবস্থা করা হয়। অস্থায়ী নার্সারি হচ্ছে সেই জায়গায় যেখানে কি হয়, সুবিধা মতো, যেমন ধরো রাস্তার দুপাশে গাছ লাগাবে, সরকার ঠিক করলো বা সামাজিকভাবে ঠিক হলো, তখন দূর থেকে নার্সারি থেকে চারা এনে লাগানোটা কষ্টদায়ক, তখন আমরা কি করতে পারি, রাস্তার দুপাশে অস্থায়ী ভিত্তিতে একটা নার্সারি তৈরি করতে পারি এবং রাস্তার দুপাশে যখন চারা লাগানো শেষ হবে তখন এই অস্থায়ী নার্সারিটারও আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না। এই পদ্ধতির নার্সারিটা হচ্ছে অস্থায়ী নার্সারি। তারপর আমরা দেখতে পাচ্ছি গার্হস্থ্য নার্সারি, ব্যবসায়িক নার্সারি। ঠিক আছে, এটা হচ্ছে অর্থনৈতিক ভিত্তিতে।
এবং ব্যবহার ভিত্তিক নার্সারিও, যেমন কি কাজে আমরা আসলে উদ্ভিদটা ব্যবহার করব তার উপর বেসিস করে আমরা নার্সারি তৈরি করতে পারি। এখানে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদের বীজ দেখতে পাচ্ছি। বীজগুলো সাধারণত কি হয়, বীজ কিছু ভূমি থেকে সংগ্রহ করতে হয়, বা কিছু বীজ ফল পাকলে বা গাছ থেকে সরাসরি সংগ্রহ করা যেতে পারে। এখানে দেখো তোমাদের এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট, যেমন বাবলা করই হচ্ছে ক্যাপসুল টাইপ, এই যে ক্যাপসুল টাইপ বাবলা করই ক্যাপসুলের মতো থাকবে, সেখানে কি হয় অনেকগুলা বীজ সজ্জিত থাকে। মেহগনির করই, আচ্ছা সরি, মেহগনিটা হচ্ছে ক্যাপসুল টাইপ, করইটা হচ্ছে পট টাইপ, ঠিক আছে, যেমন আমরা মটরশুঁটি দেখতে পাই, সিম, এগুলো পট টাইপ। আর এটা একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাইন। পাইন কি টাইপ বলো তো, কোন টাইপ বীজ, ঠিক আছে, এটা কোন আকার দেখতে, তাই এটাকে কোন টাইপ বীজও বলা হয়ে থাকে। এবার আমরা চলে যাব 189 পৃষ্ঠায়। এখানে দেখো পলিব্যাগের সাইজ, আমি তোমাদের চিত্রে দেখিয়েছিলাম যে পলিব্যাগে চারা উৎপাদন করে নার্সারিতে বিপণন করা হয়, তাই না। এখানে দেখো পলিব্যাগের সাইজ আকারে গাছের পরিমাণ প্রতি বর্গমিটারে গাছের চারা। এখান থেকে তোমাদের ছোট ম্যাথ আসতে পারে অঙ্ক, যে 15 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার আকারের যদি পলিব্যাগ হয় তাহলে প্রতি বর্গমিটারে লাগানো যায় 65টি চারা। এখন তোমাদের আসতে পারে যেমন 10 বর্গমিটার জায়গায় আমি কতটি চারা লাগাবো, তাহলে আমরা কি করব, ঐকিক নিয়মে গুণ করে দেখিয়ে দেবো, তাই না। 65 গুণন 10 ইকুয়াল টু কত, 6500 চারা, তাই না। এভাবে করে আমরা কি 650টি চারা, এভাবে করে আমরা গুণ করে এটা বের করে দেখাতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে চারার আকার এবং সিড বেডের আকার অনুযায়ী চারা সংখ্যাটা মুখস্থ করে নিবে, যেন এখান থেকে ছোটোখাটো অঙ্ক আসলে তোমরা করতে পারো। এবার আমরা একটি ইম্পর্টেন্ট টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে বৃক্ষ কর্তন। আমরা জানি বিভিন্ন প্রয়োজনে আমাদের গাছ কর্তন করতে হয়, তাই না। সেই গাছ কাটার কিন্তু গাছ আমরা কাটতেই হবে না, কারণ গাছ কেটে সেখান থেকে যদি আমি প্রয়োজন অনুযায়ী কাঠ না পাই তাহলে সেই গাছ কাটাতে ব্যর্থ, তাই না। তাই আমাদের অবশ্যই গাছের আবর্তনকাল সম্পর্কে জানতে হবে। তাহলে আবর্তনকালটা কি? আবর্তনকাল হচ্ছে সে সময় যখন গাছটা কাটলে তার থেকে সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার উপযোগী কাঠ পাওয়া যায়। আবর্তনকাল তাহলে কয় প্রকার? স্বল্প আবর্তনকাল, মাঝারি আবর্তনকাল এবং দীর্ঘ আবর্তনকাল। স্বল্প আবর্তনকালগুলো হচ্ছে মাত্র 10 থেকে 20 বছরের মধ্যে এই গাছগুলো থেকে তুমি কি কাঠ পেতে পারো, যেমন কদম, শিমুল, এগুলো সাধারণত নরম গাছ বা নরম কাঠ হয়ে থাকে। মাঝারি আবর্তনকাল 20 থেকে 30 বছর হলে গাছের বয়স, তুমি এগুলো থেকে কাঠ সংগ্রহ করতে পারো, যেমন গামার, শিশু, আম, করই, ঠিক আছে। তারপর দীর্ঘ আবর্তনকাল 40 থেকে 50 বছর, যেমন তেলসুর, চাপালিশ, কাঁঠাল, জাম, এগুলো সাধারণত আমরা ফার্নিচার তৈরি বা ভারী কোনো কিছু তৈরি করার জন্য এই দীর্ঘ আবর্তনকালীন উদ্ভিদগুলো ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে গাছ কাটার কিছু নিয়ম দেওয়া আছে, যেমন গাছ যতটা সম্ভব গোড়ার কাছ থেকে কাটতে হবে। গাছ কাটার সময় অবশ্যই ভালো কোদাল বা স ব্যবহার করতে হবে, যেন সেখান থেকে আমরা কি ভালো কাঠ পেতে পারি এবং অপচয়টাও কম হয়। এখানে আরেকটা সংজ্ঞা আছে, তক্তা কি, ঠিক আছে। চেরাইকৃত কাঠের প্রস্থ যখন 15 সেন্টিমিটারের বেশি এবং পুরুত্ব 4 সেন্টিমিটার হয় তখন তাকে আমরা তক্তা বলি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রে, এখানে একটা কি গাছ কাটা হচ্ছে, তাই না। গাছের যে খণ্ডিত গোলাকার অংশ সেটাকে আমরা কি বলবো? লগ। গাছের খণ্ডিত গোলাকার অংশকে বলবো লগ। এই লগ কেটে পরে চেরাই করা হয় এবং তাকে তক্তায় পরিণত করা হয়, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব অঙ্কে। তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পারবে এখানে আমরা এই গোলাকার লগ, আমি একটু চিত্রে চলে যাচ্ছি, এই যে দেখো এই লগ, তুমি যখন গাছটা কাটবে গাছটা সাধারণত এরকম লগ আকারে কাটা হয়, তাই না। তো এই লগটা থেকে তুমি তোমার কতটুকু কাঠ পেতে পারো সেটা এস্টিমেট করা বা সেটা নির্ণয়ের জন্যই আমরা এই অঙ্কগুলো করে থাকি, ঠিক আছে। আমরা একটু চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই লগের ভলিউম তৈরির জন্য কিছু সূত্র আছে এবং এই সূত্র দিয়েছেন কে? নিউটন। বিজ্ঞানী নিউটন এই ভলিউম নির্ণয় করার সূত্রটা দিয়েছে।
খুব সহজ একটা সূত্রের মধ্যে আমরা এই বেরগুলো দিয়ে দিলেই আমাদের অঙ্কটা নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, দেখো একটা গাছের লগের 3টা প্রান্ত থাকে। প্রথমে হচ্ছে চিকন প্রান্ত, দ্বিতীয়ত লগের মাঝের, এই যে প্রথমে উপরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে চিকন প্রান্ত, মাঝখানের বের এবং হচ্ছে কি মোটা প্রান্তের বের। নিশ্চয়ই বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। এই বেরগুলো আমরা কি করব, প্রথমে একটি টেপ দিয়ে মেপে নিব। বের 1, বের 2 এবং বের 3, চিকন প্রান্তের বের, মাঝের বের এবং মোটা প্রান্তের বের। এখন সূত্রটা দেখো, 0.08 অর্থাৎ 0.08 ইন্টু বের 1। বের 1 মানে কি, চিকন প্রান্তের বের, চিকন প্রান্তের বেরটা স্কোয়ার প্লাস 4 ইন্টু 4 গুণন বের 2 মানে লগের মাঝের বেরের স্কোয়ার এবং প্লাস বের 3 অর্থাৎ মোটা প্রান্তের বের তার স্কোয়ার এর সাথে আমরা পুরা গাছটার দৈর্ঘ্যটাকে কি করব, দৈর্ঘ্যটাকে গুণ করে নিব। ঠিক আছে, এবং সম্পূর্ণ জিনিসটাকে আমরা 6 দিয়ে ভাগ করলেই আমরা এই গাছ থেকে কি পরিমাণে কাঠ পেতে পারি তা জানতে পারবো। দেখো এখানে গাছের মোটা প্রান্তের বের, মাঝের প্রান্তের বের এবং চিকন প্রান্তের বের, বের 1, বের 2 এবং বের 3। দেখো এখানে একটা নমুনা অঙ্ক দেওয়া আছে, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। ধরো আমি একটি গাছের বের 1 অর্থাৎ চিকন প্রান্তের বের পেলাম 1.5, বের 2 অর্থাৎ মাঝের বের পেলাম 2 এবং বের 3 অর্থাৎ সবচেয়ে মোটা প্রান্তের বের পেলাম 2.5। তাহলে আমরা এই ভলিউমের সূত্র অর্থাৎ 0.08 ইন্টু বের 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু বের 2 স্কোয়ার প্লাস বের 3 স্কোয়ার ডিভাইডেড বাই 6 ইন্টু দৈর্ঘ্য। এবং আমার যদি গাছটির দৈর্ঘ্য এখানে যেমন ধরো আমাদের দেওয়া আছে 6 মিটার, ঠিক আছে, আমরা যদি এইগুলো আমাদের সূত্রে ফেলে দিই তাহলে আমাদের সুন্দর করে অঙ্কটা বের হয়ে যাচ্ছে বা এস্টিমেটটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে পরিমাপটা যে এখান থেকে আমি কতটুকু কাঠ পাবো। দেখো এখানে আমাদের 1.96 অর্থাৎ 1.96 ঘনমিটার কাঠ আমরা এখান থেকে পাবো। এখন বলতে পারো ম্যাডাম এখানে কেন ঘনমিটার হবে? দেখো এখানে 3টা বের, চিকন প্রান্ত, মোটা প্রান্ত এবং কি হয়েছে মাঝের বেরের গুণফলটা বের করা হয়েছে। যেহেতু এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হিসেবে এটা কাউন্ট হচ্ছে, তাই আমরা আবার সাথে দৈর্ঘ্য গুণ হচ্ছে, তাই এখানে কি হবে, ঘনমিটার দিয়ে গুণ হবে। ঠিক আছে, এখন আমরা ব্যবহার উপযোগী কাঠের পরিমাণ। ব্যবহার উপযোগী কাঠটা কি, যে আমরা এই যে গোলাকার লগ, একটু চিত্রটাতে চলে যাই, এই যে গোলাকার লগ, এই গোলাকার লগই তো আমরা ব্যবহার করব না, তাই না? এই গোলাকার লগের এই যে উপরে ছাল বাকল আছে এগুলো কি করতে হবে, তুলে ফেলে এটাকে একটা কি চারকোনা ফর্ম দিতে হবে এবং তারপরে আমি ব্যবহার উপযোগী কাঠ পাবো। ব্যবহার উপযোগী কাঠটা বের করার সূত্রটা কোন বিজ্ঞানী দিয়েছেন? বিজ্ঞানী হপ্পাস। হপ্পাস যে সূত্রটা দিয়েছে যে লগের মাঝের বের, আমরা দেখো এখানে লগের মাঝের বের কত পেয়েছিলাম, 2। খেয়াল করে দেখো লগের মাঝের বের কত ছিল, 2। তাহলে আমি লগের মাঝের বেরটাকে 4 দিয়ে ভাগ করব এবং তার স্কোয়ারের সাথে দৈর্ঘ্যটাকে গুণ করলেই বের হয়ে যাবে। অর্থাৎ লগের মাঝের বের ভাগ 4 তার হোল স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য। এখানে আমি দৈর্ঘ্য কত বসাবো, 6 এবং লগের মাঝের বের ছিল আমাদের 2, তাকে হোল স্কোয়ার যদি করি তাহলে আমরা সেখান থেকে কি পরিমাণে ব্যবহার উপযোগী কাঠ আমরা পাবো সেটা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব কাঠের সিজনিং বা ট্রিটমেন্ট। আমরা জানি গাছ থেকে গাছের থেকে আমরা যে কাঠ পাই সেটা বহুদিন ব্যবহার উপযোগী রাখার জন্য তাতে কিছু ট্রিটমেন্ট দিতে হয়। আর গাছ যখন কাটা হয় তাতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, সেই পানি সহই যদি আমি ফার্নিচার বানাই বা অন্য কোনো কাজে সেটাকে ব্যবহার করি তাহলে সেই গাছ বা সেই ফার্নিচার বা সেই জিনিসটা বেশি দিন টিকবে না। তাই আমাদের কি করতে হবে, প্রথমেই তাকে শুকিয়ে নিতে হবে, অর্থাৎ গাছের ভেতরে যে অতিরিক্ত পানিটা আছে বা কাঠের ভিতরে সেই পানিটাকে কি করতে, অপসারণ করার ব্যবস্থা করতে হবে, সেটাকে আমরা বলি সিজনিং। তাহলে সিজনিংয়ের সংজ্ঞাটা কি হলো, চেরাইকৃত কাঠের থেকে অতিরিক্ত পানি অপসারণের পদ্ধতিকে আমরা বলবো সিজনিং। ঠিক আছে, এখন দেখো এই সিজনিং সাধারণত কয়ভাবে করা হয়, এয়ার ড্রাইং এবং হচ্ছে 2 নাম্বার কিলন ড্রাইং পদ্ধতি।
এই কিলন ড্রাইং পদ্ধতিতে আর্দ্রতাটা কি হবে 12%-এর নিচে নামিয়ে আনা হয় এবং এয়ার ড্রাইংয়ের মাধ্যমেও 20%-এর কাছাকাছি নামিয়ে আনা সম্ভব হয়। কি করতে হবে, সিজনিং যেটা আমরা এয়ার ড্রাইং সেটা কি করব, আমরা গাছটাকে কাটার পর সেটা চেরাই করে টুকরো টুকরো চেরাইকৃত মানে তক্তা আকারে তৈরি করে বাতাস চলাচলের স্থানে রেখে দিতে হবে, ঠিক আছে। আর এখানে দেখো এয়ার ড্রাইং পদ্ধতিতে আমরা কিভাবে করব, আমরা লগ আকারেও করতে পারি, এখানে সুন্দর করে এখানে একটা চিত্র দেওয়া আছে। আর কিলন ড্রাইং পদ্ধতিতে কি করা হয়, কিলন ড্রাইং পদ্ধতিতে একটি বড় পাকা বায়ুরোধী কক্ষে, যেখান থেকে বায়ু আসা যাওয়া করতে পারবে না এমন একটা কক্ষে কি করতে হবে, তক্তার গায়ে না লেগে থাকে এমন দুটি তক্তা মধ্যবর্তী স্থানে বাতাস চলাচল করতে পারে। এই কাজটি করার জন্য দুটি তক্তা মধ্যবর্তী স্থানে 3 থেকে 4 সেন্টিমিটার জায়গা খালি রাখতে হবে। তারপর জলীয় বাষ্প প্রবেশ করিয়ে কাঠের পানি পরিমাণ বৃদ্ধি করা, আবার তাপ প্রয়োগ করে সেই পানি বের করার মাধ্যমে কি বারবার জলীয় বাষ্প প্রয়োগ করবে এবং সেই পানি শুকিয়ে ফেলবে। এই পদ্ধতিতে 12%-এর কাছাকাছি আমরা নামিয়ে আনতে পারি। এবার আমরা অন্য একটি ইম্পর্টেন্ট টপিক পড়বো, সেটা হচ্ছে সিসিএ। তোমরা একটু খেয়াল করো, সিসিএ এটা হচ্ছে গাছের থেকে আমরা যখন কাঠ পাই সেই কাঠটাকে বহুদিন ব্যবহার উপযোগী রাখার জন্য একটি রাসায়নিক মিশ্রণ, আমি যেটা বলছি খেয়াল করো, রাসায়নিক মিশ্রণ ব্যবহার করা হয়। এখানে সিসিএ বলতে কোনো একটা পদার্থ না বা একটা লিকুইড না, এখানে 3টা উপাদান ব্যবহার করে একটা উপাদান তৈরি করা হয়েছে যেটি কি এই গাছের ট্রিটমেন্টে ব্যবহৃত হয়। তার মানে সিসিএ হচ্ছে একটি রাসায়নিক দ্রব্যের মিশ্রণ যা কি ব্যবহারে কাঠ বহুদিন ব্যবহার উপযোগী থাকে বা কাঠ অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে ভালো থেকো, আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।